প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 1 মার্চ, স্বাধীনতার মাসের প্রথম দিন। আমাদের আনন্দের দিন হলো, আনন্দের খবর হলো, এই বছরই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আনন্দ চারিদিকে। আপনারা সবাই ভালো থাকবেন, স্বাধীনতার এই মাসকে উপভোগ করবেন, এই প্রত্যাশায় শুরু করছি আজকের অনুষ্ঠান। অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জলিল ভূঁইয়া। কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? এই তো চলছে। শুরুতেই বলছিলাম যে আজকে মহান স্বাধীনতার মাসের প্রথম দিন 1 মার্চ, এবং এই মাসেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব এবং বঙ্গবন্ধুর শততম জন্মদিনও পালন করব আমরা এই বছরই। সব কিছু মিলিয়ে করোনাকালীন দুঃসময়টা না থাকলে তো আরও অনেক ধরনের আরও আনন্দের রেশ থাকতো। আজকের এই প্রথম দিনে আপনাকে যদি আমি পত্রপত্রিকার কয়েকটি ছোট্ট করে হেডলাইন শোনাই, যে সমকালে হেডলাইন হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যেতে হবে বহুদূর। প্রথম আলোতে হেডলাইন হয়েছে ইয়াহিয়ার ঘোষণায় বিস্ফোরিত ছিল ঢাকা সেদিন, এবং কালের কণ্ঠে হেডলাইন হয়েছে ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালির বিদ্রোহ। শুনতে চাই আপনার কাছে। এক একটা হেডলাইন দেখলে আমরা যেমন যেতে হবে বহুদূর, এই জিনিসটা যদি আমরা আলোচনা করি, আরেকটা হলো ধরেন ইয়াহিয়ার ঘোষণা। ইয়াহিয়া খান সেদিন আমার যতটুকু মনে পড়ে যে তিনি যে তখনকার সময় পাকিস্তান পার্লামেন্টের যে অধিবেশন বসার কথা ছিল তিনি সেটা স্থগিত করে দিয়েছিলেন। আরেকটি হলো যে যেতে হবে বহুদূর, ওইটা বর্তমানে আমার মনে হয় যে এই যেতে হবে বহুদূর এইটাকে সামনে নিয়েই আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে আমরা উদযাপন করতে যাচ্ছি, স্বাধীনতার মাসটি যে আজকে শুরু হলো, সেই 71 সালে আপনার যেভাবে আন্দোলন সংগ্রাম, বাঙালি জাতি জয় বাংলা স্লোগান নিয়ে যেভাবে স্বাধীনতার দিকে আপনার এগিয়ে যাচ্ছিল। একটা জিনিস কি, যদি আমি বলি, আমি রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র, তো যদি আমি বলি যে সে সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন একটা এই স্বাধীনতাটাকে পর্যায়ক্রমে নিয়ে গেছে। তিনি কিন্তু হঠাৎ করে বললেন নাই কালকে দেশ স্বাধীন। এক একটা আপনার তার জীবনটা আলোচনা করলে যেমন দেখা যায় এটাকে, যেমন এই বছরটাকে যেমন মুজিব বর্ষ আপনার উদযাপনের কথা বলা হয়েছে, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু দেশটাকে আস্তে 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 দেখেন তিনি 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন। 25 মার্চে অ্যারেস্ট হওয়ার আগে তিনি ঘোষণা করে দিয়ে গেলেন। এই জন্য বঙ্গবন্ধু ছিলেন যুগ উপযোগী নেতা। তিনি মানুষকে বুঝতে পারতেন, বিশেষ করে বাঙালিকে তিনি খুব বুঝতে পারতেন। কাজেই আপনার সেই সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী আপনার বিশেষ করে ছাত্র শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন করছিল, মিটিং হলে মিছিল হলেই আপনার পাক বাহিনী, ইপিআর, পুলিশ এই বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়তো, সেই দিনগুলো একরকম ছিল। হ্যাঁ, আজকে এই যে না, যেমন বহুদূর যেতে হবে, বাংলাদেশ কিন্তু এগিয়েছে, এটাকে আরো দূর নিয়ে যেতে হবে। আপনাকে পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন পড়ে শোনাই আমি, তারপর আমরা একটু সার্বিক আলোচনায় যেতে চাই। ইত্তেফাকে হেডলাইন হয়েছে প্রেস ক্লাবের সামনে ছাত্র পুলিশ তুমুল সংঘর্ষ, মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ, গুলি, নিহত 18। কালের কণ্ঠে হেডলাইন হয়েছে কামান দাগিয়েও ঠেকানো যাচ্ছে না মশা, পুলিশের লাঠি পেটায় পণ্ড ছাত্র দলের সমাবেশ, সময় মতো টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। সমকাল হেডলাইন করেছে পৌরসভা নির্বাচন বিচ্ছিন্ন সংঘর্ষ, শেষ ধাপেও সৈয়দপুরে নিহত 1, ছাত্রদল পুলিশ ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ, কলেজ ভার্সিটির শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্রথম আলোতে হেডলাইন হয়েছে ছাত্রদলের সমাবেশ, শুরুর আগেই মারমুখী পুলিশ, পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ, পৌরসভা নির্বাচন সংঘর্ষে মৃত্যু, সঙ্গে অনিয়ম। জনকণ্ঠ হেডলাইন করেছে কর্মসংস্থানের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থা সাজানো হচ্ছে, বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন হচ্ছে সারা দেশে ভেজাল মদের কারখানা। ছাত্রদল পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র, মানবজমিন হেডলাইন করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বছর শেষে আসামি বাড়ে, আমাদের সময় হেডলাইন করেছে। স্কুল কলেজ খোলার স্বাস্থ্য সুরক্ষা জরুরি, যায় দিন হেডলাইন করেছে।
ছাত্রদল পুলিশ সংঘর্ষ, আহত ৩৫, আটক ১২। জুয়েল ভাই, ছাত্রদল পুলিশ সংঘর্ষ জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকালকার সমাবেশে এটি পত্রপত্রিকা জুড়ে বেশি করে হেডলাইন হয়েছে এবং গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে। এই যে প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হলো, আমরা ভিডিওতে নানাভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজও আমরা দেখলাম। সবকিছু মিলিয়ে এই অবস্থাটাকে আপনি কি দেখেন, কি মনে করেন? এটা আমাদের রাজনীতিতে একসময় যেটা আমি বলছিলাম, সে সময় ছাত্র সংগঠনগুলো যে এই মার্চের কথা ৩০ লক্ষ শহীদ হয়েছে, ছাত্ররাই কিন্তু মূল ভূমিকাটা পালন করেছে। বঙ্গবন্ধু কিন্তু এই আন্দোলন সংগ্রামের ছাত্রদের উপরই ভরসাটা করেছে বেশি, এবং শ্রমিক। এই জায়গাটিতে আপনার বর্তমানে ছাত্রদের যে আন্দোলন সংগ্রামের কথাটা আমরা যদি এখন চিন্তা করি, ছাত্রদের সংগঠনগুলোতে আমি এই জায়গায় সবসময় বলি, আজও বলছি, ছাত্রদের পড়াশোনার কোনো কথা নাই। আমরা আগে ছাত্ররা আন্দোলন করেছে কাগজের দাম কমাতে হবে, এটা একটা ইস্যু নিয়ে না, কিন্তু গতকালের সমাবেশ, আমি আসছি এই জায়গাটাতে। গতকালকে যে সমাবেশটি হয়েছে আপনার এই যে জিয়াউর রহমানের যে খেতাব আছে, সেই খেতাবটিকে কেন্দ্র করে এবং ছাত্র দলের নেতা কর্মীরা এসছেন সেই জায়গাতে। আমার মনে হয় যে যদি শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ হতো, কি হতো, এটা এমন কিছু হতো না। কিন্তু এই জায়গাটিতে পুলিশ বাধা দিল এবং ছাত্ররাও যেভাবে মারমুখী হলো, মাঝখান দিয়ে আপনার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকরা একটু ভয়ে থাকলো এবং সাংবাদিকরাও আহত হয়েছে। আপনার এই ক্লাবের ভিতরে কিন্তু পুলিশ ঢুকে, এর আগে এরশাদের সময়, আপনার খালেদা জিয়া শাসনের সময়, আপনি যারা আমাদের সিনিয়র জার্নালিস্টদের আপনার পেটানো হয়েছে। তো আমরা একটু এই জায়গাটায় খুব স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে চাই এই জায়গাতে, যে কালকে পুলিশ ক্লাবের ভিতরে যে সাংবাদিকদের উপরে অ্যাটাক করে নাই, কিন্তু তারপরেও ছাত্ররা যা করেছে তাতে আপনার সাংবাদিকরা আহত হয়েছে। আপনার সাংবাদিকরা ভয়ে ছিল, তারা কাভার করতে পারে। আমি দেখেছি টেলিভিশন চ্যানেলগুলোর রিপোর্টাররা হাঁপাচ্ছে আর কথাগুলো বলছে, তারা খেয়ে হারিয়ে ফেলছে এবং একবার দৌড়াচ্ছে আবার রিপোর্ট করছে। তো এই যে একটা সিচুয়েশন, আমি মনে করি রাজনীতিতে টলারেন্স, ডেমোক্রেসির প্রিকন্ডিশনের একটা প্রিকন্ডিশন হচ্ছে টলারেন্স। এটা যেমন সরকার পক্ষ দেখাবেন, ঠিক তেমনি যারা সমাবেশটা করবেন তাদেরকেও দেখাতে হবে। এই যদি আমরা দেখাতে ব্যর্থ হই, তাহলে ডেমোক্রেসিটা, গণতন্ত্রটা, যার জন্য আমরা এই 25শে মার্চ বলেন এই মার্চ আন্দোলন সংগ্রাম করলাম, সেটা ব্যর্থ হয়ে যাবে। আমরা সেটাকে ব্যর্থ হতে দিতে পারি না। কাজেই উভয় পক্ষকেই আপনার ধৈর্য, সহিষ্ণুতা, গণতন্ত্রের জন্য যেটা প্রয়োজন সেই জিনিসগুলো তারা দেখাবেন। এটা আমরা সাধারণ নাগরিক হিসেবে তাদের কাছে আমরা আশা করতেই পারি। ঘটনাটি দুর্ভাগ্যজনক অবশ্যই। পৌরসভা নির্বাচনের শেষ ধাপের নির্বাচন শেষ হয়ে গেল এবং পত্রপত্রিকা আজকে যদি প্রথম আলোর হেডলাইনটি আপনাকে পড়ে আরেকবার শোনায়, সংঘর্ষে মৃত্যু, সঙ্গে অনিয়ম, এবং আলাদা করে আর একটা রিপোর্ট ছাপা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর গোপন বুথে নৌকার ভূত। আপনার আসলে স্থানীয় সরকার নির্বাচনগুলো আমি বোধহয় আপনার সাথেও আলাপ করে বলেছিলাম, এইখানেই অন্যান্য জায়গাতে আমি বলেছি যে আমি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হোক এটার পক্ষে না। আমি চাই স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে নিরপেক্ষ, দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করতে, যোগ্য লোকরা এই জায়গাটাতে পাশ করে। যখন নাকি আপনার দলীয় প্রতীকে নির্বাচনটা হয়, তখন প্রতীক নেওয়ার জন্য লড়াইটা শুরু হয়। প্রত্যেকটা জায়গায় আপনার দুর্নীতি হয়, আপনার নমিনেশন পাওয়ার জন্য দুর্নীতি হয়, পেলে পরে দুর্নীতি হয়। আর সরকারি দলে থাকলে তো কোনো কথাই নেই। এখন যে শুধুমাত্র এই দল করছে তা তো না, সব দলে এই ইতিহাস অনেক আগে। এখন এটা আমরাও এখন আমরা যে নতুন দেখছি তা না, এখন আমরা এটা শেষ করতে চাই। এই যে একজন লোক মারা গেল সৈয়দপুরে যে মারা গেল, আপনার এই লোকটার কি হবে, তার পরিবারের কি হবে? কাজেই আপনার এই জায়গাটাতে আমাদের সবসময়, আমার একটা স্বাধীন একটা দেশ, এই লোকটা কেন হঠাৎ মারা গেল একটা নির্বাচনকে কেন্দ্র করে,
এটা তো হতে পারে না। আমরা একটু কান্নাকাটি করব, একটু হ্যাঁ। হয়তো সমাবেশ করব, একটু স্মরণ করব, তারপরে শেষ। সেই পরিবারটার কি হবে আমরা না, এটা কেউ দেখে না। আপনি 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 তখন ছাত্র নিশ্চয়ই, এই সেলিম দেলোয়ারের উপরে যে ট্রাক এরশাদ উঠিয়ে দিয়েছিল, আপনি জানেন সেলিমের পরিবার কিভাবে চলে? কেউ খবর রাখে? কেউ খবর রাখে না। আমি যতটুকু জানি সেলিমের স্ত্রী বোধহয় প্রাইমারি স্কুলের টিচার হয়েছে পরে, এবং তাদের জমি জমা এই সমস্ত থেকেও বঞ্চিত হয়, যেহেতু একটাই মেয়ে সেলিম আমাদের হলের ছাত্র ছিল। তো এরকম আমরা তো কেউ খবর রাখলাম না, এই লোকটার কেউ খবর রাখবে না। রাজনৈতিকভাবে খুব কতদিন বক্তৃতা হবে আপনার, কিন্তু হবে না, এই লোকটার পরিবারের কিছু হবে না। যে রাজনীতির জন্য, সে ধরেন আওয়ামী লীগের জন্য হোক, বিএনপির জন্য হোক, যে কোনো দলের হোক, যে আদর্শের জন্য জীবনটা সে দিল, সে আদর্শের কি হবে? আমরা আশায় আছি আদর্শের জন্য জীবন দিলে কি হয় সেটা দেখবার জন্য। কালের কণ্ঠের হেডলাইন যদি আপনাকে আরেকবার একটু পড়ে শোনাই। কামান দাগিয়েও ঠেকানো যাচ্ছে না মশা। মানে আমরা কথায় কথায় বলি না কামান দাগানো, সিটি কর্পোরেশন এই দুই মেয়রের প্রতি তো আমাদের অনেক ভরসা, এবং আমরা অনেক কিছু প্রত্যাশার কথা শুনলাম, এটা করা হবে ওইটা করা হবে, মশা নিয়েও কথা হলো, কিন্তু শেষ পর্যন্ত মশার জায়গাতেই থাকলো, এবং দুর্দণ্ড প্রতাপে মশা আছে, মশার রাজত্বে আমরা আছি। হ্যাঁ, এই যে আপনি দেখবেন, আমি একটা গবেষণা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক গবেষণাটা করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে আগে যা মশা ছিল তার চেয়ে মশা 4 গুণ বেড়েছে। তার মানে মশার প্রজনন বাড়ছে। আপনি এই জায়গাটিতে সিটি কর্পোরেশন মশা ওষুধ নিয়ে দুর্নীতির কথা আছে। আপনি আশার কথা বলছেন, আশা যখন নাকি সাইদ খোকন সাহেব পাশ করে আসলেন, যে উনি ওনার বাবা দক্ষিণে মোহাম্মদ হানিফ দক্ষিণ সিটি, মশা কি গেছে? যায়নি। আপনার আনিসুল হক সাহেব, আল্লাহ বেহেশত নসিব করে, আনিসুল হক সাহেবের এইখানেও আপনার মশার খুব বেশি যে মশা নিধন হয়েছে আমরা অত জানি না। আর বর্তমানে হ্যাঁ, আমরা তো আশাই করতে পারি। আপনি যদি র্যাটরিক হিসাবে বলি যে আশাই তো জীবন, এইভাবে বরং আমরা সান্ত্বনাটা নিতে পারি। আশাই জীবন, হ্যাঁ, আশাই জীবন। এর বাইরে সান্ত্বনা মশাই যে আমরা প্রত্যেকটা জায়গাতে, আমি দেখলাম একটা পত্রিকা লিখেছে যে কোন জায়গায় মশা নেই, অফিসে মশা আছে, বাসায় মশা আছে, স্কুলে মশা আছে, কলেজে মশা আছে, নাই কোথায়। কিন্তু আমরা কিন্তু বাজেট বাড়িয়ে চলছি। আপনি দেখবেন পত্রিকায় কিন্তু আছে আজকে যে প্রত্যেক বাড়ি আপনার মশার ঔষধের জন্য বাজেট বাড়ানো হয়, স্প্রে করার জন্য বাজেট বাড়ানো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্প্রেও করা হয়েছে মশার। মানে এইটা বোধহয় মশা নাশক জিনিস না। যেমন আমি নিকেতন এলাকায় থাকি, ওইখানে দেখলাম যে গতকাল রাস্তা একদম একেবারে যখন স্প্রে করছে রাস্তা একদম সাদা হয়ে গেল ধোঁয়ায়, কিন্তু রাতের বেলা দেখলাম যে মশার যন্ত্রণায় তো টেকা যাচ্ছে না। সেটাই আমি বলছি যে আপনি স্প্রেও সবই করা হলো, কিন্তু মশার জায়গায় মশা থেকে গেল, মশার কামড় থেকে আমরা আর রেহাই পেলাম। তার মানে এটা হেডলাইনটা যথার্থ কামান দাগায়ও হবে না, কামান দাগিয়েও হবে না, আমাদের ওই জায়গাটা সৎ হতে হবে। বাংলাদেশ প্রতিদিনে যে হেডলাইনটা হয়েছে একটু পড়ে শোনাই আর একবার আপনাকে। আমাদের দেশে কিন্তু আমরা জানি যে আমাদের দেশে মদ নিষিদ্ধ, তাহলে সারা দেশে ভেজাল মদের কারখানা, ইথানলের বদলে ব্যবহার হচ্ছে মিথানল বিষ, সুগন্ধির জন্য চোলাই মদে দেওয়া হচ্ছে অ্যামোনিয়াম, উচ্চ আদালতের এটির কারণে হোমিও ফার্মেসিতে অভিযান নেই। কি হবে আপনি মদ আপনি বলছেন নিষিদ্ধ আপনার খাতা কলমে। আপনার কোথায় আপনি দেখবেন যে এই দেশীয় মদের আপনার আমাদের দেশের মধ্যে অনেক প্রচুর, কিন্তু মারাত্মক জিনিস হলো এর সাথে যে বিষাক্ত কিছু থাকে যেটিতে মানুষ, আপনি দেখবেন যে কিছুদিন আগে প্রায় 14-15 জন মানুষ মারা গেল আপনার এই বিষাক্ত আপনার মদ খেয়ে। গাজীপুরে তো আপনার সিরাজগঞ্জ না কোথায় দেখলাম, ওইখানেও আপনার এই যে আপনার মানুষ মারা যাচ্ছে, পুলিশ কি জানে না এগুলো কোথায় আছে? পুলিশ জানে। আপনার লেনদেন নিশ্চয়ই এই জায়গাটা হলো আসল, মানুষের জীবন আসল না। আপনি দেখবেন যে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন, যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমাদের সব আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনার এই মদের ক্ষেত্রেও তাই। আপনার মদ আপনি যদি দিতে চান, মদ যারা যারা খাবে, এখন আমরা ধর্মের দিক থেকে আমরা এটা খেতে পারি না, তাহলে আপনি ওইভাবে ব্যবস্থা করেন
যে আমরা খেতে পারবো না, এটা অ্যাভেলেবেল হবে না, কিন্তু ওই ব্যবস্থাটা কিন্তু আমরা করছি না। আমরা বলছি মদ নিষেধ, আবার এটা চালুও আছে, কথার কথা। কথার কথা। এটা আমাদের এই জায়গাটুকু তো সৎ হওয়া দরকার। আমাদের সত্যতা বলতে এই জায়গাটাতে যে আমরা কিভাবে এটাকে বন্ধ করতে পারি, মানুষের নৈতিক দিকটাকে উন্নত করতে পারি। আপনার আমাদের এই সমস্ত উন্নতির জন্য আমাদের যে সংস্কৃতিটা আছে, সেটাই চালু করব। সংস্কৃতি কর্মকাণ্ডগুলিকে আমাদের বাড়াতে হবে। আমরা একেবারে শেষের দিকে অনুষ্ঠানে শেষ 1 মিনিটে আপনার কাছে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল কলেজ খোলা এবং স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারীদের টিকা দেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন। কি বলবেন? হ্যাঁ, তিনি বলেছেন 30শে মার্চের মধ্যে সবাইকে, শিক্ষক কর্মচারী বিশেষ করে তাদেরকে, যেহেতু 30শে মার্চ আপনার খুলে দেওয়া স্কুলগুলো, স্কুল কলেজগুলো খুলছে, এর আগে যেন শিক্ষকরা টিকাটা নিয়ে নেন। এটা একটা ভালো উদ্যোগ। আশা করি, আমরাও আশা করি যে আমাদের শিক্ষক কর্মচারী যারা আছেন তারা সেই টিকাটি নিয়ে নেবেন এবং প্রত্যেকে মাস্কটা পরবেন। টিকা নেওয়ার পরেও যেন আমরা সকলে মাস্ক পরি। এটা আমরা নিজেরা করব, এটা সরকারের উপর নির্ভর করব না। প্রত্যেকটা কাজ আমরা কেন সরকারের উপর নির্ভর করব? অনেকগুলো কাজ আছে আমরা নিজেরা করব, সচেতনতার সাথে করব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুরুতেই বলেছিলাম স্বাধীনতা মাসের প্রথম দিন আজকে। স্বাধীনতা, আমার প্রিয় স্বাধীনতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব আমরা এই মাসে, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিনও পালন করব আমরা এই বছরে। সবকিছু মিলিয়ে একটা আনন্দের মুহূর্ত এবং আনন্দের দিন, আনন্দের মাস। সারা দেশ অনেক আনন্দে উদ্বেল, কিন্তু একটা কথা মনে রাখলে চলবে না যে করোনাকালীন এই দুঃসময়টা কিন্তু এখনো কাটেনি। স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। স্বাস্থ্য ভালো থাকলে আমরা সবকিছুই করতে পারবো। অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।